আসসালামু আলাইকুম। চলমান রাজনৈতিক যে পরিস্থিতি সেটা নিয়ে কিছু আলাপন প্রয়োজন বোধ করছি। প্রথমত বাংলাদেশে একটি রাজনৈতিক দল যারা সরকারে গিয়েছে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের সরকারে যাওয়ার পর ২ টি সংসদ অধিবেশন হয়েছে আমরা সবাই দেখেছি। এবং বাংলাদেশে এই নির্বাচনের পরে আরও একটি আমরা বাংলাদেশের ইতিহাসে একটা নতুন ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যাদেরকে এতদিন বিভিন্নভাবে নির্যাতিত করা হয়েছিল এবং যাদের উপর বিগত ফ্যাসিস্ট সরকার নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছিল সেই বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা কিন্তু বর্তমান যে সংসদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হতে পারেনি, কিন্তু তারা বিরোধী দল হিসেবে মোটামুটি একটা শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশেষ করে বিগত নির্বাচনগুলোকে পর্যালোচনা করলে দেখা যায় যে বিরোধী দল হিসেবে যে কয়টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে অর্থাৎ একক দল হিসেবে, যদিও জোটবদ্ধ হয়ে তারা ১১ দলীয় ঐক্যজোট গঠন করেছিল, কিন্তু সেখানে বাংলাদেশ জামাত ইসলামীর সর্বাধিক প্রার্থী অর্থাৎ প্রায় ৭৭টা আসনে তারা বিজয় অর্জন করেছে এবং সংসদে তারা বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে। তো বাংলাদেশের এই নির্বাচন পরবর্তী সময়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে, অর্থাৎ এই নির্বাচনকে অনেকেই বলছেন যে এই নির্বাচনে ফলাফল ঘোষণায় কি কিছুটা কারচুপির অভিযোগ তুলছেন, যদিও এখনো পর্যন্ত খুব শক্তপোক্ত কোনো প্রমাণ হাজির করতে পারেননি যারা অভিযোগ করছেন, অর্থাৎ বিরোধী দলে যারা রয়েছেন তারা। অর্থাৎ যে ১১ দলীয় জোট হয়েছিল সেই জোটের কেউই কিন্তু সুস্পষ্ট প্রমাণ এখনো সামনে উপস্থাপন করতে পারেনি। বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে তারা অভিযোগ করছেন বিভিন্ন আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, নির্বাচনী ফলাফল ঘোষণার ক্ষেত্রে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অনেক মন্তব্য বক্তব্য আমরা শুনতে পেরেছি। আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচনের পরবর্তী সময়ে আবার অনেকে ডিপ স্টেটের যে ভূমিকা সেটির কথা বলেছেন, ফলাফলের ক্ষেত্রে কারচুপির কথা বলেছেন। আবার দেখা গেছে যে যে ভূমিকা নিয়েছে অর্থাৎ বিভিন্ন দেশের যে ভূমিকা সেটি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, অর্থাৎ যারা নির্বাচনে পর্যবেক্ষণের ভূমিকা ছিল তারাও আসলে কোন ভূমিকায় অবতীর্ণ হয়েছিল নির্বাচনের পর্যবেক্ষণে সেটি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তো যাই হোক, বাংলাদেশের এখন নির্বাচন পরবর্তী সময়ে যে সংসদীয় ২টি অধিবেশন ইতিমধ্যে হয়েছে সেগুলোকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের আগামী দিনের নির্বাচন পরবর্তী যে বাংলাদেশ অর্থাৎ ২০২৬ সালের বছরটি এবং ২০২৭ সাল আসলে কেমন হতে পারে সে নিয়ে কিন্তু কিছু বক্তব্য মন্তব্য করা যেতেই পারে। কেননা আমরা দুটো সংসদ অধিবেশনে কিন্তু কিছুটা আঁচ করতে পারছি যে আগামী দিনটা কেমন যেতে পারে। বিশেষ করে বিরোধী দলের ভূমিকায় যারা রয়েছেন তাদের সাথে একটি প্রগতিশীল কিংবা মধ্যপন্থী ইসলামিক একটি রাজনৈতিক দল অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে ছাত্রশক্তি যে ছাত্র নেতৃত্বের উদ্ভব ঘটেছে সেই ছাত্র নেতৃত্বের হাত ধরে যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে সেই জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি, তারাও মোটামুটি কয়েকটা আসনে সংসদে এসেছে এবং এই দলটি বিবেচনা করলে বলা যায় যে বাংলাদেশ জামাত ইসলামের পরে জাতীয় নাগরিক পার্টি এই দলটি কিন্তু আগামী দিনে একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি অঙ্গনে। সেক্ষেত্রে বলাই যায় যে বাংলাদেশের রাজনীতি আগামী দিন আসলে কতটা মসৃণ হবে, কতটা স্থিতিশীল থাকবে, এখানে কোনো ধরনের আমরা এমন কিছু দেখতে পাবো কিনা যে এটা বাংলাদেশের মানুষকে আবারও জুলাই পূর্ববর্তী সময়ের যে অবস্থা ছিল বাংলাদেশে, যেভাবে জুলুম নির্যাতন হয়েছিল বিরোধী দলের ওপরে, বিশেষ করে যারা রাজনীতি করতো তাদের বাসা বাড়িতে তারা থাকতে পারতো না, তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতো না, তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারেনি, কিংবা যারা চাকুরিতে ছিল তারা চাকুরি করতে পারেনি। নানান ধরনের সংক্রামক ব্যাধির মতো কিন্তু ছড়িয়ে পড়েছিল রাজনৈতিক ক্ষমতা কিংবা রাজনীতির যে অপব্যবহার, রাজনৈতিক দলগুলোর ক্ষমতার যে অপব্যবহার সেটি আমরা দেখেছি বিগত সময়ে। তো আগামী দিনে এমন কিছু হবে কিনা এমন শঙ্কাই কিন্তু অনেকের মনে ঘুরপাক খাচ্ছে, অর্থাৎ যারা রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছেন তারাই মূলত এই ধরনের বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করছেন। আমরা দেখেছি, আমরা টিভিপি স্টোরি টেলার চ্যানেলে আপনাদেরকে আমরা শর্টসের মাধ্যমে কিন্তু সাধারণ মানুষের কিংবা বিভিন্ন পলিটিক্যাল পার্সন অথবা যারা সুধী সমাজ রয়েছেন কিংবা যারা বিভিন্ন
সোসাইটিতে অবস্থান করছেন, নেতৃত্ব দিচ্ছেন, তাদের বক্তব্য মন্তব্য এবং সাধারণ মানুষ যারা দেখা গেছে যে দিনে এনে দিনে খায়, দিনমজুর থেকে শুরু করে শ্রমিক, পেশাজীবী, ব্যাংকার, তারপর হচ্ছে সরকারি কর্মচারী কর্মকর্তা কিংবা অন্যান্য যে বিভিন্ন ধরনের পেশা রয়েছে, সেই পেশায় যারা রয়েছেন তাদের বক্তব্যগুলো কিন্তু আমরা এখানে যে বক্তব্যগুলো ক্যাচি, সেই বক্তব্যগুলো আমরা আপনাদেরকে শেয়ার করে শোনানোর চেষ্টা করি, যাতে করে আমাদের যারা অডিয়েন্স রয়েছেন তারা, আমরা যখন অ্যানালিটিক্যাল ভিডিও করব, অর্থাৎ আমরা এই যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি, প্রেডিকশন দিচ্ছি, কিছু বিষয়ে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করছি, সেগুলোতে যাতে আপনারা কিছু ইনফরমেশন পান, অর্থাৎ হাল আমলে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে যাতে আপনারা একটা রিলেশন করে আপনারা যাতে বুঝতে পারেন। কাজেই সেজন্যই আমরা মূলত সেই শর্টসগুলো দিচ্ছি, সেখানে আমাদের বক্তব্যগুলো মাঝে মাঝে আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে বাংলাদেশের যে আগামী দিনের স্বপ্ন দেখে, মানুষ তো স্বপ্ন দেখতে ভালোবাসে, আগামী দিনের বাংলাদেশকে একটি সঠিক সুন্দর জায়গায় দেখতে চায় এই প্রজন্ম। সেখানে এই প্রজন্মের যে দায়িত্ব, এই প্রজন্মের যে কর্তব্য, সে বিষয়গুলো নিয়ে কিন্তু যত বেশি আলাপ আলোচনা হবে, যত বেশি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন স্টেজ থেকে যত বেশি আলোচনা হবে, সমালোচনা হবে, যুক্তিতর্ক উপস্থাপন করা হবে, তত বেশি কিন্তু আগামী দিনের দেশের যে আমরা যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, অথবা আমরা যেটাকে বলতে পারি যে দেশের জন্য, দশের জন্য, মাটি মানুষের জন্য যারা কাজ করছেন তাদেরকে সঠিক পথে রাখতে কিছুটা হলেও সহায়ক হবে। কেননা জনগণ যত বেশি সচেতন হবে, ততই যারা এই জনগণের দায়িত্ব পালনের জন্য নিয়োজিত হবে, নিয়োগপ্রাপ্ত হবে, নির্বাচিত হবে, তারা তত বেশি সতর্ক হয়ে কাজ করবে। ফলে এটা আমাদের জন্য একদিক থেকে আমাদের সবার জন্য উপকারী একটা বিষয়। তো কাজেই টিভি স্টোরি টেলার চ্যানেলের মাধ্যমে আমরা মূলত এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব। হতে পারে সেটা অর্থনৈতিক, হতে পারে সেটা রাজনৈতিক, ভূরাজনৈতিক, কিংবা সামাজিক, কিংবা আমাদের ব্যক্তি জীবনের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। যেমন আমরা জুলাই গণঅভ্যুত্থানের যে মাসটি ছিল, অর্থাৎ 2024 সালের জুলাইয়ের প্রথম দিক থেকেই টিভিপি স্টোরি টেলার চ্যানেলটা আমরা চালু করি, এবং তখন থেকে কিন্তু আমরা আলোচনা করে আসছিলাম। এবং যখন যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেখানে কিন্তু আমরা আমাদের এই যে চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা সুস্পষ্টভাবে নানান বিষয় নিয়ে আমরা কথা বলেছি, এবং আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি, আমরা বিশ্লেষণ করার চেষ্টা করেছি যে এই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে পরবর্তী বাংলাদেশ কোন দিকে এগোবে, এবং রাজনৈতিক দলগুলোর কী করা উচিত। নতুন যে রাজনৈতিক দলের আবির্ভাব আমরা দেখতে পেয়েছিলাম, যে তরুণ নেতৃত্ব আমরা দেখতে পেয়েছিলাম, তাদের কী করা উচিত, তাদের কোন কাজটি করলে আগামী দিনের রাজনৈতিক অঙ্গনে তাদের শক্তিশালী অবস্থান তৈরি হবে, এবং বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের যে যোগ্যতা, যে দক্ষতা দরকার, সেগুলোর জন্য আমরা কথা বলেছি। সেগুলোর বিভিন্ন পয়েন্ট নিয়ে আমরা কিন্তু বিভিন্ন সময় কথা বলেছি। কাজেই আজকে যে বিষয়টা নিয়ে একটু বিস্তর আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু বাংলাদেশ একটা দরিদ্র দেশ, এবং বাংলাদেশ যেহেতু নানান দিক থেকেই কিন্তু প্রতিবেশী দেশ সহ অন্যান্য যে উন্নত দেশগুলো রয়েছে, শক্তিশালী যে পরাশক্তির দেশগুলো রয়েছে, সেগুলোর উপর নির্ভর করতে হয়। কাজেই আমাদের রাজনীতি আমাদের মতো করে চলবে এটা আমরা আপাতত ভাবতে পারি না, দুটো কারণে। একটা হচ্ছে আমাদের যে অভ্যুত্থানগুলো ঘটেছে বাংলাদেশের ইতিহাসে, অথবা বাংলাদেশের যেটাকে বলে অবিসংবাদিত যে নেতৃত্ব বা নেতা তৈরি হওয়ার যে কথা বিষয়, সেগুলো কিন্তু আমরা তৈরি হওয়ার পরও তাদের দিয়ে কিন্তু আমরা 20 বছর, 30 বছর বা 40 বছর দেশকে শাসন করা, কিংবা দেশের জন্য তারা আসলে দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করার মতো সময় সুযোগ তাদেরকে দেয়া হয়নি। আপনি যদি 47-এর কথা চিন্তা করেন, আপনি যদি 71-এর কথা চিন্তা করেন, দেখবেন যে যারা নেতৃত্ব দিয়েছে কিংবা যারা অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছিলেন, তারা নানান কারণে নানানভাবে কিন্তু তারা তাদের রাজনৈতিক ক্যারিয়ারে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছিলেন, এবং তারা কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়ার পরও তারা যদি টিকে থাকতে পারতেন, তারা যদি জীবিত থাকতে পারতেন, তাহলেও অন্তত দেশের জন্য, দেশের মানুষের জন্য তারা কিছুটা কাজ করতে পারতেন। অবশ্যই আমরা সেই বিশ্বাস রাখি, কেননা অন্যান্য দেশগুলোতেও কিন্তু যারাই দেশের অবিসংবাদিত নেতা হিসেবে কোনো একটা গণ অভ্যুত্থান কিংবা কোনো একটা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, কিংবা কোনো একটা রেভলিউশনে তারা নেতৃত্ব দেওয়ার পরে সেই দেশকে পুনর্গঠনের জন্য তারা কিন্তু কাজ করার একটা
সময় পেয়েছেন এবং দীর্ঘ সময় কাজ করতে পারার কারণেই তারা কিন্তু দেশটাকে পরিবর্তন ঘটাতে পেরেছেন। দেশের মধ্যে যে উন্নয়নের জোয়ার সেটি বইয়ে দিতে পেরেছেন, সেটার উদাহরণ আমাদের আশেপাশে অনেক আছে। তার মধ্যে একটা সুপরিচিত দেশ হচ্ছে মালয়েশিয়া। সেখানে ডক্টর মাহাথির মোহাম্মদের নাম আমরা সবাই জানি। তিনি কিভাবে দেশকে নেতৃত্ব দিয়েছেন এবং একটি দরিদ্র দেশ থেকে সেই মালয়েশিয়াকে আজকে বিশ্বের কাছে কিভাবে তিনি পরিচিত করে তুলেছেন, সে ইতিহাস আমরা কম বেশি জানি। যারা জানি না তারা আমরা গুগল করে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। তো কাজেই বাংলাদেশে এমনি এমনি কয়েকজন নেতা কিন্তু সময় সময় তৈরি হয়েছিল বিভিন্ন প্রেক্ষাপটে। যেমন ৭১-এর প্রেক্ষাপটে যে তৎকালীন যে রাজনৈতিক দল আওয়ামী লীগ, তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচিত হয়, যদিও তাদেরকে ক্ষমতা যে পালাবদল সেটি মসৃণভাবে না হওয়ার কারণে মূলত ৭১ একটি যুদ্ধ সংগঠিত হয় এবং সেই যুদ্ধটি আমাদের উপরে চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে পশ্চিমারা অর্থাৎ পশ্চিম পাকিস্তান এবং ভারত দুটোর ভূমিকা কিন্তু সমান সমান ছিল এবং একটা ছিল সুযোগ সন্ধানী আর একটা ছিল আসলে বেআক্কেল টাইপের শাসক। সে কারণে তারা অন্য পক্ষকে বা কিংবা তাদের শত্রু পক্ষকে সুযোগ সন্ধানী হওয়ার সুযোগ তারা তৈরি করে দিয়েছে। ফলে সেক্ষেত্রে আমরা একটা বেকায়দায় পড়েছি এবং আমাদের অনেক রক্ত ঝরেছে, আমাদের লাখ লাখ মানুষ জীবন দিতে হয়েছে এবং তাদের সেই রক্তের বিনিময়ে আমরা একটি স্বতন্ত্র স্বাধীন আমরা একটা ভূখণ্ড পাই এবং সেই ভূখণ্ডে আমাদের যে অবিসংবাদিত নেতারা এসেছেন, বিশেষ করে সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তারপর তাকে বেশি দিন আসলে তার যে মত, তার যে চিন্তা, তার যে আশপাশের যে মানুষজন তাদের নানা ধরনের উৎপীড়নের ফলে কিন্তু তিনিও তার জায়গায় ঠিক থাকতে পারেননি। ফলে তাকেও নানানভাবে শত্রুরা তাকে কিন্তু এই দেশ থেকে তাকে চিরবিদায় করে দিয়েছে এবং তারপরে যে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এসেছেন, তিনিও কিন্তু খুব বেশি একটা সময় দেশকে দিতে পারেননি। ফলে তার যে ইচ্ছে ছিল দেশকে ভালোবেসে কিছু একটা দেয়ার, দেশের উন্নয়নের জন্য কাজ করার, দেশের মাটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করার, সেটার জন্য তিনি কিন্তু পর্যাপ্ত সময় পাননি। এরপরে আমরা দেখেছি যে নারী নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশের একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, বিশেষ করে ৯০ থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ সময়, অর্থাৎ প্রায় ৩৪ বছর, আমি যদি ভুল না বলে থাকি ৩৪ বছর সময় কিন্তু বাংলাদেশে দুজন নারী নেত্রীর মাধ্যমে কিন্তু অতিবাহিত হয়েছে এবং এই দুজনের সময়টাও কিন্তু আমাদের জন্য খুব সুখকর ছিল না এবং তাদের একজনকে আমরা দেখেছি তিনি দেশের মাটির মানুষকে ভালোবেসে তিনি শেষ পর্যন্ত এই দেশের মানুষের ভালোবাসা নিয়ে চিরবিদায় নিয়েছেন। গত ডিসেম্বরে 25শে ডিসেম্বরে বেগম খালেদা জিয়া তিনি আমাদেরকে ছেড়ে বিদায় নেন এবং আমরা দেখেছি যে তাকে জনগণ কেমন ভালোবাসা দিয়েছে এবং তার যে সত্যিকার অর্থে দেশপ্রেম ছিল সেটি ফুটে উঠেছে এবং আমরা বারবার দেখেছি যে আওয়ামী সরকারের যে নেতৃত্ব ছিলেন যারা, তারা কিন্তু বারবারই তাদের প্রয়োজনে স্বার্থে তারা কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছেন অথবা দেশ থেকে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক তারা কিন্তু দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন। ফলে কি হয়েছে, ফলে ওই দেশগুলো নানানভাবে আমাদের উপরে তারা আসলে তাদের যে স্বার্থ, তাদের যে স্বার্থান্বেষী উদ্দেশ্য সেগুলোকে তারা বাস্তবায়ন করার জন্য বারবার আমাদেরকে ডোমিনেট করেছে। কিভাবে? এটার প্রথম সূচনাটা হয় কিন্তু ৭১-এ, যখন শেখ মুজিবকে বন্দি করে কারাগারে রাখা হয় পশ্চিম পাকিস্তানে। তখনও কিন্তু এটা অনেকটা দেশ থেকে পাড়ি জমানোর মতো অবস্থা ছিল এবং ঠিক একইভাবে পরবর্তীতে শেখ মুজিব যখন পরলোক গমন করেন ৫ই আগস্ট ৭৫-এর পরে, তখনও কিন্তু তার পরিবারের যে বাকি সদস্যরা ছিল তারা কিন্তু ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং পরবর্তীতে তাদেরকে ফিরিয়ে আনা হয় এবং তারা রাজনীতিতেও আসে। শেখ হাসিনা রাজনীতি করে এবং সেই শেখ হাসিনা কিন্তু এক ভয়ঙ্কর স্বৈরাচারে পরিণত হয়, যেটা গত ১৭ বছর আমরা সেই স্বৈরাচারের দেশে আমরা কেমন ছিলাম সেটা কম বেশি আমরা সবাই জানি এবং একটি গণঅভ্যুত্থান হওয়াটাই একটা দাবি ছিল, এটা একটা সময়ের দাবি ছিল। আল্লাহ তাআলা আসলে জুলুম যত বাড়তে থাকে ততই সেই জুলুমের ফলশ্রুতিতে একটি পরিবর্তনের সূচনাও কিন্তু ঘনীভূত হয়ে আসে। তো এই যে এখানে একটা কথা আমি বলে রাখি যে জুলাই গণঅভ্যুত্থানে
যে ঘটনাটা ঘটেছে, যে একটা গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে অবিসংবাদিত কোনো নেতা ছিল না। ছাত্র জনতা একত্রিত হয়ে তারা রাজপথে নেমে এসেছিল, কিন্তু সেখানে একজন ফিগার ছিল না, যে ফিগারটাকে কেন্দ্র করে একটি পরিবর্তনের সূচনা হবে এবং যার নেতৃত্বে কোনো ধরনের অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া একটা বিপ্লবী সরকারের মাধ্যমে দেশের দীর্ঘ সময় ধরে সময় নিয়ে দেশের যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো হতে পারত, কিন্তু সেগুলো হয়নি। কারণ ওই যে নেতার প্রয়োজন ছিল, যে নেতৃত্বের প্রয়োজন ছিল, সেটা কোনো একক ব্যক্তির জায়গায় আমরা দেখতে পাইনি, একক ব্যক্তির মধ্যে সেটি ছিল না। ফলে আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হয়েছে এবং যতই এভাবে ধাপে ধাপে স্বল্প সময়ের জন্য আসলে যে গণতান্ত্রিক প্রক্রিয়া যেটাকে বলা হয় আর কি, এই ধরনের স্বল্প মেয়াদে যত পরিবর্তন হবে, শাসনের যত পরিবর্তন হবে, ততই আসলে বিভিন্ন পক্ষ তাদের স্বার্থ উদ্দেশ্য হাসিলের জন্য তারা নানানভাবে চেষ্টা করে যাবে। সেটা হোক বাইরের শক্তি, হোক দেশের ভেতরের শক্তি, তারা কিন্তু তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা কাজ করার পথ বাছাই করে নেবে, পথ খুঁজে নেবে। কেননা শাসন ভার যখন বারবার পরিবর্তন হতে থাকে, তখন তারা আসলে সেখানে তাদের যে সিদ্ধান্ত, তাদের যে পরিকল্পনা, সেটাকে অ্যাপ্লাই করার সুযোগ পায়। ফলে এই কারণে গণতন্ত্র একদিক থেকে প্রশ্নবিদ্ধ। অর্থাৎ যে কারণে ডোনাল্ড ট্রাম্প বর্তমান ইরানে তিনি আসলে গণতান্ত্রিক সরকার চান না। তিনি শুধু ইরান না, তিনি মধ্যপ্রাচ্যেও গণতান্ত্রিক সরকার চান না। সেখানে তার পছন্দের সরকার তিনি চান। ফলে তিনি সেখানকার দেশের ওপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছেন। যেখানে গণতান্ত্রিক সরকার আছে, সেখানে মূলত পরাশক্তির প্রভাব বলয় অধিষ্ঠিত থাকে। ফলে তারা আসলে নিশ্চিন্তে তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে পারে। কাজে এটা হচ্ছে খুবই সুস্পষ্ট একটা বিষয়। এবং আমরা যে বিষয়টা নিয়ে আজকে মূলত কথা বলতে এসছি, সেটা হচ্ছে যে আগামী দিনের যে রাজনীতি, সেই রাজনীতি খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে যাবে এবং বাংলাদেশের যে বিরোধী দল রয়েছে বর্তমানে, তারা যে রাজনীতি করছে, ইসলামী রাজনীতি, সেটি আসলে বাংলাদেশে এই গণতান্ত্রিক যে পরিবেশ, গণতান্ত্রিক যে কাঠামো, এই কাঠামোর মধ্য দিয়ে তাদের এই রাজনীতিকে তারা কিন্তু প্রতিষ্ঠিত করার সুযোগ নেই বলে মনে হয়। এবং সেটার সম্ভাবনা খুবই ক্ষীণ। ফলে তাদেরকে তাদের জায়গায়, তাদের চিন্তায়, তাদের দর্শনে, তাদের যে পরিকল্পনা, সেখানে তাদের পরিবর্তন আনার আমার মনে হয়, কিংবা এখানে ভাববার যথেষ্ট সুযোগ রয়েছে এবং ভাবাটা মনে হয় সময়ের দাবি। এবং বৈশ্বিক যে প্রেক্ষাপট, সেটি বিবেচনা করি এবং দেশের মানুষের যে মাইন্ডসেট, সেটাকে বিবেচনা করি এবং আমাদের যে ডিপ স্টেট রয়েছে, সেটাকেও বিবেচনা করে একটি নতুন কাঠামো, নতুন পরিকল্পনা তারা আসলে সামনে নিয়ে আসা প্রয়োজন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে যেহেতু ইসলামী ধারা যে রাজনীতি, সেটা যেহেতু গণতান্ত্রিক এই কাঠামোতে স্পেস পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কাজেই বাংলাদেশের নতুন একটি শক্তির উদয় হওয়া খুবই প্রয়োজন। একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের উদয় হওয়া খুবই প্রয়োজন, একটা সময়ের দাবি। এবং সেটাকে যদি যারা প্রমোট করতে পারবে, জনগণ যদি এরকম কোনো একটা বাছাই করতে পারে কোনো একটা দলকে এবং তাদেরকে সাপোর্ট করতে পারে, তাহলে হয়তো বাংলাদেশে আগামী দিনে একটি স্থিতিশীল, পরিবর্তনশীল বাংলাদেশ গঠনের জন্য কিন্তু এমন একটা সরকার আমরা পেতে পারি। এবং বর্তমান জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামী দুটো দলের মধ্যেই কিন্তু সময়ের সাথে সাথে তাদের মধ্যে যে অস্থিতিশীলতা, এটি কিন্তু বৃদ্ধি পাবে। আনস্টেবিলিটি বৃদ্ধি পাওয়ার পেছনে বড় কারণ হচ্ছে গিয়ে জুলাই সনদ। অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থান ঘটেছে, এটিকে স্বীকৃতি দেওয়ার পর, জুলাই সনদে স্বাক্ষর করার পর, জুলাই সনদকে বাস্তবায়নের জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন, যে ধরনের রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন, রাষ্ট্রের সংবিধানের পরিবর্তন আনা প্রয়োজন, সেগুলোর প্রশ্নে কিন্তু দেখা যাবে যে বিএনপির সাথে বারবারই জামাতের ফিকশন হবে এবং এই ফিকশনটা অনেক ক্ষেত্রে খুবই গুরুতর হতে পারে। এবং এটাকে যতই লঘু করার চেষ্টা করা হতে পারে হয়তো অনেকভাবে, কিন্তু সেটি আসলে লঘু হওয়ার চান্স খুব কম। একটা সময় পরে এটা ভেঙে পড়বে। অর্থাৎ যে কাঠামো, আমরা যে অধিবেশনগুলো এখন দেখছি, সংসদীয় পদ্ধতির গণতন্ত্র সংবিধান নিয়ে যে বলিগুলো আওড়ানো হচ্ছে, সেগুলো আসলে এক সময় পর নাও টিকতে পারে। কেননা 17 বছর আমরা দেখেছি যে গণতন্ত্রের কথা বলে সংবিধানকে একটি অপরিবর্তনীয়, হাত দেওয়া যাবে না, একেবারে ঐশীতুল্য একটা বিষয় মনে করে যেভাবে জনগণকে ধোঁকা দেওয়া হয়েছিল, সেই ধোঁকা কিংবা সেই
ত্রাসের যে রাজত্ব সেটা কিন্তু ভেঙে চুরমার হয়ে গিয়েছিল 24-এর যে গণঅভ্যুত্থান সেটির ফলে। ফলে এটা তো মনে রাখা প্রয়োজন যে আরও একটা গণঅভ্যুত্থান ঘটবে না কেন? যদি আপনি গণঅভ্যুত্থান ঘটার মতো পরিবেশ প্রেক্ষাপট তৈরি করেন তাহলে আরও একটা গণঅভ্যুত্থান ঘটতে বাধ্য, যে কোনো সময় হতে পারে। কিন্তু এই গণঅভ্যুত্থানটাকে সময়ের সাথে অর্থাৎ ন্যাচারালি তো এটা হবেই, ন্যাচারালি হওয়ার সাথে যদি এটাকে নিয়ন্ত্রণ করার মতো কোনো শক্তি তৈরি হয় তাহলে সেটার ফলটা গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি পাবে, জনগণ পাবে। এবং এই জায়গায় হচ্ছে গিয়ে আজকে সিদ্ধান্ত নেওয়ার বিষয় এবং নতুন করে ভাবার বিষয়, এবং অনেক দিক থেকে ভাবতে হবে। রাজনৈতিক আদর্শের দিক থেকে, নতুন রাজনৈতিক দলের কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে, এবং দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী তাদের যে পরিকল্পনা সেগুলো নেওয়ার ক্ষেত্রেও কিন্তু কাজ করতে হবে। এবার আসি যে আসলে অধিবেশনগুলোতে আমরা যে ছোট ছোট কিছু বিষয় দেখতে পাচ্ছি যে যেমন পরিপক্কতার বিষয়টা যদি বলি, যে বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে যারা বিরোধী দলে রয়েছে তাদের সাথে যেহেতু ছাত্র নেতৃত্বে দেয়া যে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের যারা ছিলেন তাদের অনেকেই যেহেতু এখানে রয়েছেন, তাদেরকে অনভিজ্ঞ অপরিপক্ক হিসেবে তারা কিন্তু নানানভাবে তাদের বক্তব্যে বলছেন, এবং এটাকে একটা খাটো করে দেখার মতো একটা বিষয়। আবার ঠিক তেমনিভাবে ইসলামী রাজনৈতিক দলগুলো থেকে যে ধরনের প্রার্থীরা নির্বাচিত হয়ে সংসদে এসেছেন তাদেরকে নিয়েও কিন্তু আমরা দেখেছি অনেক ধরনের কথা বলছে। ফলে এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু হয়ে যেতে পারে একটা সময় পর, এবং এটা কখনো দূরত্ব কমাবে না, বরং এটা দূরত্ব বাড়াবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংকট তৈরি করতে পারে। এবং বাংলাদেশে এখন যে রাজনৈতিক সরকার রয়েছে ক্ষমতায়, নির্বাচিত সরকার, তাদের যে সিদ্ধান্তগুলো সেগুলো খুব টিপিক্যাল একটা সিদ্ধান্ত। বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য, সুশাসনের জন্য যে সিদ্ধান্তগুলো নিতে হবে সেগুলোতে যদি বিরোধী দলের সমর্থন না থাকে কিংবা তাদের যদি আসলে প্রত্যক্ষ সহযোগিতা না থাকে তাহলে কিন্তু সরকার অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বিশেষ করে সরকারের মাথায় বিলিয়ন বিলিয়ন ডলারের ঋণ রয়েছে, ফরেন লোন পরিশোধ করতে হবে, একই সাথে তাদের যে নির্বাচনী ইশতেহার ছিল সেগুলো বাস্তবায়ন করতে গেলে কিন্তু তাদেরকে বিপুল অঙ্কের অর্থ প্রয়োজন হবে, এবং এই বিপুল অঙ্কের যে অর্থ সেটিকে সরবরাহ করার জন্য নতুন অর্থ ছাপিয়ে সরবরাহ করাটা আসলে সঠিক হবে না। আবার রাতারাতি রপ্তানি বৃদ্ধি করে রেমিটেন্স আহরণ করবে সেটাও খুবই একটা টাফ ব্যাপার, এবং প্রাইভেট সেক্টরে বিনিয়োগ বৃদ্ধি করা, নতুন পলিসি, মনিটারি পলিসি তৈরি করা, এবং মনিটারি পলিসির ক্ষেত্রে বাংলাদেশের যে এখন যে কাঠামো রয়েছে, যেহেতু একটা ঋণ খেলাপির মধ্য দিয়ে গত 17 বছর গিয়েছে, এবং বাংলাদেশ অর্থ পাচারের কারণে কিন্তু বাংলাদেশের অর্থনীতি অনেকটা চাপের মধ্যে ছিল, যদিও সেটা ইন্টারিম নানানভাবে জোড়াতালি দিয়ে সেটাকে কিছুটা সহনশীল পর্যায়ে রাখার চেষ্টা করেছে, কিন্তু বর্তমান সরকারের পক্ষে সেটি অনেক বেশি চ্যালেঞ্জিং হতে পারে। এবং তার কাছে যেহেতু প্রত্যাশা অনেক বেশি, তার কাছে যেহেতু ব্যবসায়ীদের প্রত্যাশা অনেক বেশি, জনগণের প্রত্যাশা অনেক বেশি, কাজেই তার জন্য চ্যালেঞ্জ অনেক বেশি। ফলে সে যদি মনে করে যে সে একাই সব কিছু করে ফেলবে এবং সে নিজেকে যদি এখানে বনের রাজা হিসেবেই চিন্তা করতে চায় তাহলে কিন্তু তার জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে, এবং তার আগামী দিনটা অনেক হুমকির হতে পারে। এবং সেটা যদি বিরোধী দল যদি সত্যিকার অর্থেই তারা যদি আসলে যোগ্যতা সম্পন্ন হয় এবং তারা যদি আসলে দক্ষতার সাথে তারা বিরোধী দল হিসেবে যদি বিরোধিতাটা করতে পারে যৌক্তিকভাবে, তাহলে তারা কিন্তু জনগণের ম্যান্ডেট পাবে, এবং জনসমর্থনের কারণেই দেখা যাবে যে তাদের যে কোনো ধরনের ইস্যুতে বিরোধী দলের যে ভূমিকা সেটি কিন্তু প্রকট আকার ধারণ করতে পারে। কেননা বাংলাদেশ একটি এমন একটা সময় এখন দাঁড়িয়ে আছে যেখানে বাংলাদেশের মানুষ কম বেশি কিন্তু বাংলাদেশের মানুষ রাজনীতি নিয়ে আলোচনা করছে, রাজনীতির কোন দিকে কি হচ্ছে, কে কি বলছে, এগুলো নিয়ে কিন্তু তারা দেখছে, শুনছে, বলছে, লিখছে। ফলে এখনকার পরিবেশটা কিন্তু বিগত সময় থেকে কিছুটা হলেও আলাদা। ফলে এই যে জনগণের যে চিন্তার মধ্যে তাদের যে পলিটিক্স নিয়ে যে একটা নতুন স্পেস তৈরি করেছে, তারা যে নতুন ভার্চুয়াল পলিটিক্সের মধ্যে তাদের যে একটা অবস্থান তৈরি হয়েছে, সেটাকে যারাই কাজে লাগাতে পারবে তারা কিন্তু আগামী দিনে কিছুটা এগিয়ে থাকবে। তবে সেক্ষেত্রে আমি আবারও বলছি, আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে ইসলামী ধারার রাজনীতি করতে চায় গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে,
সেটি কিন্তু সফল হবে না, তারা যদি না ভিন্ন কোনো পরিকল্পনা করে এবং যদি না তারা একটা মধ্যমপন্থী এবং দেশপন্থী, জাতীয়তাবাদী হোক অথবা জনকল্যাণবাদী হোক, যেরকমই হোক না কেন, তারা যদি মূলনীতি ঠিক রেখে ইসলামের মূলনীতিতে থেকে তারা যদি মানে ইসলামী রাজনীতির খোলস থেকে বেরিয়ে আসতে না পারে, তাহলে তাদের জন্য আগামী দিনে অনেক বেশি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তারা যদি কোনো একটা আরও একটা গণঅভ্যুত্থানে তারা যদি নেতৃত্ব দেয়, তারা যদি কোনো কাল্ট ফিগারও তৈরি করে, তারপরেও কিন্তু তাদের সেই নেতৃত্ব কিংবা তাদের সেই শাসনে তাদের জন্য আরও বড় চ্যালেঞ্জ তৈরি করবে এবং তারা বাধার সম্মুখীন আরও বেশি হতে পারে। ফলে যাই হোক, আমরা যে বিষয়গুলো নিয়ে মূলত বোঝানোর চেষ্টা করছি যে বাংলাদেশের রাজনৈতিক যে পরিবর্তন আমরা আশা করছিলাম, আমরা যে রাষ্ট্রীয় পরিবর্তন আশা করছিলাম, আমরা যে শাসন ভারের মধ্যে একটা ভারসাম্য আশা করেছিলাম, সেটি কিন্তু সহসা মিলছে না এবং বাংলাদেশের মানুষকে হয়তোবা আরও কিছু সময় ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হবে। সেই সঙ্গে বৈশ্বিক যে প্রেক্ষাপট, সেটিও মানুষকে আরও বেশি জটিল করে তুলতে পারে আমাদের সার্বিক জীবন। তো এই ছিল আজকের বিষয়। আমরা আবারও কথা বলবো টিভিপি স্টোরিটেলার চ্যানেলে। সে সময় পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।